রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়। পল্টনে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে একজনের মৃত্যু, গাছ পড়ে সড়কে যানজট। ঘুমাতে অন্ধকার, চোখ কিচ্ছু দেখা যায় না। 12-14টা সিঁড়ি যাওয়ার কোনো সুযোগই ছিল না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছিল। রাজধানীর বনানীতে আগুনের ঘটনায় গণশুনানিতে বেঁচে ফেরাদের বিভীষিকাময় অভিজ্ঞতার বর্ণনা। জমির মালিক সহ দুজন 7 দিন করে রিমান্ডে। বহুতল ভবনে কাল থেকে অভিযান। শিল্পে ব্যাংক ঋণের উচ্চ সুদের হারের কড়া সমালোচনা প্রধানমন্ত্রীর। জাতীয় শিল্প মেলার উদ্বোধন করে বললেন, সময়মতো ঋণ পরিশোধ করাও উদ্যোক্তাদের দায়িত্ব। চতুর্থ ধাপের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। তিতাসে নির্বাচন স্থগিত। 106 উপজেলায় চলছে ভোট গণনা। দেখছিলেন শিরোনাম। জনপদের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। রাজধানীতে সন্ধ্যায় আকস্মিক ঝড় বয়ে গেছে। এতে পল্টনে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে একজন নিহত হয়েছেন। সন্ধ্যার পরপর রাজধানীর ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে রাস্তার পাশের বেশ কয়েকটি বড় বড় গাছ ভেঙে পড়ে। এতে রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। এছাড়াও ঢাকার অন্যান্য রাস্তায়ও পানি জমে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় বিপাকে পড়েন অফিস ফেরত মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণা বায়ুপ্রবাহের সাথে ও উত্তর পশ্চিম বায়ুপ্রবাহের সংমিশ্রণের কারণে ঝড়ের সৃষ্টি হয়েছে। এর উৎপত্তিস্থল ভারতের পশ্চিমবঙ্গে। আবহাওয়া অফিস আরও জানায়, আগামী 3 দিন এরকম ঝড় আরও বয়ে যেতে পারে। নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়। ঝড় বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন রাস্তায় গাছ পড়ে ও পানি জমে যানজটের সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে কাকরাইল এলাকায় আছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন। আমরা সরাসরি চলে যাচ্ছি সুমনের কাছে। সুমন, আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এই আকস্মিক যে ঝড় এবং বৃষ্টি, সেই বৃষ্টির কারণে এই রাস্তাটি একেবারেই বন্ধ হয়ে আছে। আমরা এখন মিন্টো রোডের এখানে রয়েছি। দেখতে পাচ্ছেন এই রাস্তায় আর কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। আমরা যদি সামনে এগোতে থাকি তাহলে কিন্তু দেখতে পাবো এখানে একটি সিএনজি এবং একটি প্রাইভেট কারের উপর গাছ পড়ে আছে। দেখতে পাচ্ছেন যে কি অবস্থা হয়েছে এখানে। একেবারে এই সিএনজির উপরেই এই গাছটি পড়েছে। এর ঠিক পাশে একটি প্রাইভেট কার রয়েছে, সেই প্রাইভেট কারটিও দুমড়ে মুচড়ে গেছে। এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা এখান থেকে একটু দূরে, অর্থাৎ 50-60 গজ দূরে আরও একটি গাছের নিচে চাপা পড়েছে একটি সিএনজি এবং একটি প্রাইভেট কার। সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। তারা বলছেন কিছুক্ষণের মধ্যেই এখানে গাছ কাটার যে সরঞ্জাম সেগুলো নিয়ে ফায়ার সার্ভিসের আরও 2-1টি ইউনিট কিছুক্ষণের মধ্যেই এখানে চলে আসবে। আসার পরে এই গাছগুলো কাটা হবে এবং গাছগুলো সরানোর কাজ তারা করবেন। আসলে যে বড় বড় গাছ এখানে পড়ে আছে সেইগুলো কিন্তু হাত দিয়ে সরানো বা বেশ কিছু মানুষজন দিয়ে সরানোর চেষ্টা করেও কোনো লাভ হয়নি। দেখতে পাচ্ছেন যে গাড়ির উপর যেভাবে পড়ে আছে, এই গাছটি সরানো আসলে হাত দিয়ে কোনোভাবেই সম্ভব না। ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন তাদের যে সরঞ্জামগুলো সেগুলো নিয়ে আসার পরপরই তারা এই গাছগুলো কাটবেন এবং এই রাস্তাটি চলাচলের জন্য খুলে দেবেন। আমরা এখানে যারা যাত্রীরা বিভিন্ন গাড়িতে যারা বসে রয়েছেন তারাও কিন্তু অনেকক্ষণ ধরে এখানে বসে রয়েছেন। যখন ঝড় তুফান শুরু হয়েছে তারপর থেকে এই গাছ পড়ার কারণে এখান থেকে বের হতে পারেনি। অনেকে যারা পাবলিক পরিবহনে ছিলেন তারা এখান থেকে বের হয়ে তারা পায়ে হেঁটে তাদের গন্তব্যের দিকে চলে গেছেন। আসলে কাকরাইল মোড় থেকে শুরু করে এই হোটেল ইন্টারকন্টিনেন্টালের এই মোড় পর্যন্ত এই পর্যন্ত একেবারেই রাস্তা যান চলাচলের জন্য অনুপযোগী হয়ে গেছে। যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলো ঘুরে বিকল্প রাস্তা ব্যবহার করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু মোটরসাইকেল এসেছেন, তারাও কিন্তু এখান থেকে পার হতে পারছেন না। তারা চেষ্টা করছেন যে অন্য কোনোভাবে ডিভাইডার পার হওয়ার চেষ্টাও করছেন। আমরা পাশাপাশি দেখছি ব্যক্তি উদ্যোগে কিছু মানুষ তারা গাছ কাটার সরঞ্জাম হয়তো তাদের কাছে ছিল, সেগুলো ডালপালা কিছুটা কাটার চেষ্টা করছেন। পাশে আমরা দেখতে পাচ্ছি একজন কাজ করছেন। যদি একটু
সামনে যাই তাহলে আমরা দেখতে পাবো যে তিনি চেষ্টা করছেন যে এই গাছগুলো টুকরো টুকরো করে কেটে রাস্তাটি পরিষ্কার করার জন্য। না, তারা কিন্তু ব্যক্তিগত উদ্যোগে যেটি বলেছিলাম সেটি না, তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী তারা কিন্তু এই কাজটি করছেন। আর পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যেটি বলছেন, যে অবস্থাটি তৈরি হয়েছে তাদের যে আরেকটি ইউনিট, সেই ইউনিট এখানে আসার পরপরই তারা দ্রুত এই জায়গাটি পরিষ্কার করতে পারবেন। তবে সেটি কতক্ষণ লাগবে সেটি তারা এখনো বলতে পারছেন না। তবে যানজটের কারণে তাদের গাড়িটিও আসতে সম্ভবত দেরি হচ্ছে, সেই কথাটিও কিন্তু তারা বলছেন। খবর পাওয়ার পরপরই যদিও তারা এখানে কাজ করছেন। আমরা ফায়ার সার্ভিসের যে ইউনিটের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু বলছিলেন আজ সকাল থেকে তারা বিভিন্ন জায়গায় কাজ করেছেন, তারপরে এখানে এসেছেন। নতুন ইউনিটে এসে পূর্ণ উদ্যমে এখানে কাজ, যে গাছ সরানোর যে কাজ, সেই কাজটি তারা করতে পারবেন। আর একটি বিআরটিসি বাস এখানে আটকা পড়ে আছে, সেই বাসের যাত্রীদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু সেই ঝড় এবং যে বৃষ্টি এবং যে তুফান, সেই সময় তারা বাসের মধ্যে ছিলেন এবং সেই অভিজ্ঞতাটি তারা বর্ণনা করেছেন। তারা বলছেন যে যখন এই ঝড়টি শুরু হয় ঠিক সেই মুহূর্তে এমন ভয়ানক একটি পরিস্থিতির সৃষ্টি হয়, বাসের মধ্যে তারা অনেকেই কান্নাকাটি করেন এবং তারা দোয়া-দরুদ পড়তে থাকেন। সেই ধরনের বক্তব্য কিন্তু আমাদের কাছে তারা দিয়েছেন এবং তারা আতঙ্কিত হয়ে যাওয়ার সময় তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা পায়ে হেঁটে তাদের গন্তব্যের দিকে রওনা দিয়েছেন। দেখুন, এই যে প্রাইভেট কারটি এখানে চাপা পড়েছে, এটি মূলত যে গাছের কাণ্ডটি, সেটি বিশাল পুরো গাছটি আমার দেখে মনে হচ্ছে যে এটি একটি পুরো গাছই আসলে এখানে পড়ে আছে। আর এই যে মানুষজন যারা আটকা পড়ে আছেন, তারাও দেখছেন যে আসলে এই যে গাছগুলো পড়ে আছে, এই গাছগুলো যখন সরানো হবে তারপর কিন্তু তারা আস্তে আস্তে এখান থেকে বের হয়ে যাবেন, সেই ধরনের চিন্তাই করছেন। এখানে একজন রয়েছে, তার কাছে একটু জানতে চাই যে আসলে তিনি কতক্ষণ ধরে এখানে আটকে রয়েছেন। একজন মোটরসাইকেল আরোহী, আপনি কতক্ষণ ধরে এখানে আটকে? আমি প্রায় ৪৫ মিনিট ধরে অপেক্ষা করছি, বিভিন্ন জায়গায় ঘুরি, তারপরে এখানে এসে দাঁড়িয়ে আছি। কয়টা জায়গায় এরকম দেখেছেন? এই ৩ জায়গায়। আপনি মোটরসাইকেল নিয়ে আসছেন, রাস্তার মধ্যে এরকম কত জায়গায়? আরো ৩ জায়গায় এরকম অনেক কষ্টে পার হয়ে আসলাম, ওনাদেরকে ফলো করে যে পার হয়ে যাবে, এখানে এসে একদম ফুল স্টপ। এখন কি ভাবছেন যে কারোর সাথে কথা হয়েছে বা বুঝতে পারছেন? মনে হচ্ছে যে পেছনের দিকে না গিয়ে আমরা একটু ওয়েট করি, যদি কেটে সরানো হয় তাহলে সবাই স্মুথলি যেতে। শুনছিলেন যারা এই ঝড় এবং আকস্মিক যে বৃষ্টি এবং ঝড়ের কবলে যারা পড়েছেন এবং রাস্তায় যে যান চলাচলের একটি যে বাধার সৃষ্টি হয়েছে গাছ পড়ে, সে বিষয় নিয়ে কথা বলছিলেন যারা এখানে মোটরসাইকেল নিয়ে এসেছেন। তারা একজন বাইকার অবশ্য এখানে চেষ্টা করছেন কোনোভাবে তার গাড়িটি পার করতে পারেন কিনা। আসলে আমরা গাছ দেখেই বুঝতে পারছি যে এটি পার করা হয়তো সম্ভব হবে না। একজন তো বললেন যে তাদেরকে অপেক্ষা করতে হবে। তারা হয়তো এখানে সেই ধরনের মনস্থির করে রয়েছেন যে যখন ফায়ার সার্ভিসের কর্মীরা আসবেন এবং এই গাছটি সরাবেন, তারপরে হয়তো তারা এখান থেকে তাদের গন্তব্যে যেতে পারবেন। আর জানিয়ে রাখি, যেহেতু তারা বিকল্প রাস্তাগুলো ব্যবহার করছেন, আর পাশের যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলোতেও কিন্তু আমরা যানজট দেখেছি যে অনেক মানুষ সেখানে যানবাহন নিয়ে একই রাস্তায় ঘুরে যাওয়ার চেষ্টা করার কারণে কিন্তু সেই সব জায়গায় যানজটের তৈরি হয়েছে। আমরা ঠিক এখান থেকে দেখাতে পারছি না, যেখানে লাইট দেখতে পাচ্ছেন দূরে, যে ওইখানে কিন্তু একটি গাছ, একটি সিএনজি এবং একটি প্রাইভেট কারের উপর এসে পড়ে গেছে। সেখানে তারা সরানোর চেষ্টা করছেন। মূলত ফায়ার সার্ভিসের যে ইউনিটটি কাজ করছে, আমার পেছনে যে লাইট দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু তারা কাজ করছেন। আমরা এখানে রয়েছি যে এই যে রাস্তার গাছ সরানোর কার্যক্রম যতক্ষণে শেষ হয় এবং এই রাস্তাটি যতক্ষণ যান চলাচলের উপযোগী হয় ততক্ষণ পর্যন্ত এখানকার সর্বশেষ খবরাখবর আমরা জানাতে থাকবো। এই ছিল এখান থেকে সর্বশেষ অবস্থা। আকস্মিক ঝড় বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন রাস্তায় গাছ পড়ে পানি জমে যানজটের সৃষ্টি হয়েছে। আর এই বিষয়টি নিয়েই কাকরাইল থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সালাউদ্দিন সুমন। এদিকে রাজধানীর মতো দেশের অন্যান্য স্থানেও ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। সন্ধ্যা ৬টার দিকে আকাশে কালো মেঘ জমে এরপর শুরু হয় প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টি। এতে হাটবাজার ও পথচারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য ছোটাছুটি করেন সাধারণ মানুষ। দুর্যোগের কারণে বন্ধ রয়েছে শহরের বিদ্যুৎ সরবরাহ। এছাড়াও মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ ও নাটোর সহ দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে গেছে ঝড়। শিল্পে ব্যাংক ঋণের জটিলতাই বড় বাধা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুদের হার কেন কমানো হচ্ছে না তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকালে প্রথম শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এ সময় শিল্প খাতকে বহুমুখীকরণ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, সময় মতো ঋণ পরিশোধ করাও শিল্প উদ্যোক্তাদের দায়িত্ব। একসময়ের কৃষিপ্রধান এই বাংলাদেশ আজ বিশ্বায়নের ধারায় ক্রমেই সমৃদ্ধ হচ্ছে শিল্প খাতের নানা সম্ভাবনায়। বর্তমানে দেশের মোট দেশজ উৎপাদনে শিল্প খাতের অবদান গিয়ে ঠেকেছে 33.71%। লক্ষ্য রয়েছে 2021 সালের মধ্যে এই ধারা উন্নীত করা হবে 40%। টেকসই শিল্প খাতের বিকাশে শিল্প উদ্যোক্তা সহ দেশি বিদেশি ব্যবসায়ী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে দেশে এই প্রথমবারের মতো আয়োজিত হলো জাতীয় শিল্প মেলা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী আয়োজনে প্রধানমন্ত্রী শিল্প খাতের বিকাশ ও সংকট নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, শিল্পের বিকাশে ব্যাংক ঋণ বড় জটিলতার কারণ। ব্যাংক ঋণ একসময় সিঙ্গেল ডিজিটে ছিল, কিন্তু উঠতে উঠতে ডাবল ডিজিটে। আমার এখানে প্রশ্নটা হচ্ছে, এই ব্যাংকের মালিক যারা, তাদেরও তো শিল্প কলকারখানা আছে, তারাও তো ব্যবসা বাণিজ্য করে। তাহলে এখন আমাকে তো সেই জায়গাটা আগে হাত দিতে হবে। সুদের হার কমাবে না, তাহলে তাদের ব্যবসা কি কি আছে না আছে, ট্যাক্সটা ঠিক মতো দিচ্ছে কিনা, ভ্যাটটা দিচ্ছে কিনা, ব্যাংকের থেকে ঋণ নিয়ে ঋণ শোধ না দেওয়ার আর একটা প্রবণতা, এই প্রবণতাটাও দূর করতে হবে। শিল্পকে বহুমুখীকরণের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, উদ্যোক্তাদের মনোযোগী হতে হবে পরিবেশ রক্ষা কার্যক্রমেও। শিল্পায়ন, উৎপাদন এবং রপ্তানি এবং বাজারজাতকরণ আমরা বহুমুখী করতে হবে। আমাদের বর্জ্য ব্যবস্থাপনার কোনো পদক্ষেপই নেন না, অথচ এই বর্জ্য কারণে যে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে, নদী নষ্ট হচ্ছে, সব নষ্ট, এটার দিকে কেউ নজরই দিতে চান না। এই বর্জ্য ব্যবস্থাপনার জন্য সামান্য কিছু টাকা খরচ করতে হবে, এই তো। সেটা যদি আপনারা করেন, তাতে আমাদের পরিবেশটাও সুরক্ষিত হয়। এবারের মেলায় সারা দেশ থেকে বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, কুটির এবং হাইটেক পণ্য সহ 300 উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। পরে এসব স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বক্তব্য প্রত্যাহার না করায় উপাচার্যের পদত্যাগ দাবিতে পঞ্চম দিনের মতো আন্দোলন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতার চেষ্টা করলেও তা মেনে নেননি তারা। এদিকে হল না ছাড়ায় ডাইনিংয়ের খাবার বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এতে ক্ষোভ জানিয়েছেন আন্দোলনকারীরা। ফিরদাউস সোহাগের রিপোর্ট। বক্তব্য প্রত্যাহার না করায় উপাচার্যের পদত্যাগের দাবিতে রোববার আন্দোলনে নামেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 10টায় পঞ্চম দিনের মতো প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতার চেষ্টা করলেও তা মেনে নেননি আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের উপস্থিতি আমাদের জানান দেয় যে আমরা দাবি আদায়ে এখনো দৃঢ়প্রত্যয় এবং প্রতিজ্ঞ। তারা এসেছে সরকারের পক্ষ থেকে অর্ডিনারি করতে, কিন্তু আমরা শিক্ষার্থীরা তাদের কাছে কোনো আপোষ করিনি। কারণ আমরা চাই যতক্ষণ না আমাদের প্রশাসনিক কার্যক্রম শুরু হবে, যতক্ষণ না আমাদের একাডেমিক কার্যক্রম শুরু হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ধরনের আপোষ করতে রাজি নই। সরকারের একটি অডিট টিম, সিএজির অডিট টিম বিশ্ববিদ্যালয়ে এসেছে এবং আমরা চেষ্টা করেছি ছাত্রদেরকে তাদের সহযোগিতা যাতে পাওয়া যায় সেজন্য বোঝানোর জন্য যে অডিট কার্যক্রমটি যাতে অন্ততপক্ষে সুন্দরভাবে সম্পন্ন হয়। এদিকে নির্দেশনার পরও আন্দোলনকারী ছাত্রছাত্রীরা হল না ছাড়ায় ডাইনিংয়ের খাবার বন্ধ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 3টা হলের খাওয়া দাওয়ার যে ক্যান্টিন আছে এগুলো বন্ধ করে দিয়েছে আজকে। এতে আমাদের স্টুডেন্টদের বাইরে খাইতে সমস্যা হইতেছে। ভিসি স্যার চাচ্ছে যে বিভিন্ন রকম দমন পীড়নের মাধ্যমে আমাদেরকে ক্লাসে ফিরিয়ে নিতে, কিন্তু আমরা তো ভিসির এগুলো কোনোভাবেই মেনে নেব না। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে মৌন মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। শুক্রবার রাতে অসৌজন্যমূলক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তি দেন উপাচার্য ডক্টর এস এম ইমামুল হক। মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোয় প্রতিবাদ করলে উপাচার্য শিক্ষার্থীদের কটূক্তি করেন। এর প্রতিবাদে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলন ও সমস্যার সমাধানে করণীয় বিষয়ে আলোচনার জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ। আমরা চলে যাচ্ছি তার কাছে। রাব্বি, আপনাকে ধন্যবাদ। যেমনটি আমরা দেখছিলাম আজকের এই সংবাদটিতে সেই
ঠিক সেই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তিনজন। আমার বাম পাশে রয়েছেন আন্দোলনকারী ছাত্রদের নেতাদের অন্যতম একজন লোকমান হোসাইন। আমার ডান পাশে রয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের প্রভোস্ট রাহাত হোসেন ফয়সাল স্যার। আমার ডান পাশে রয়েছেন বরিশাল বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সম ইমানুল হাকিম। সবাইকে স্বাগত। আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করছিলাম, আসলে বরিশাল বিশ্ববিদ্যালয় গত 5-6 দিন যাবৎ আন্দোলনে মুখরিত। তো কেন আন্দোলন, কি কারণে, সবকিছুর আদ্যপন্ত আমরা আজকে খুঁজে বের করার চেষ্টা করব এবং কিভাবে সমাধান করা যায় সে বিষয়টি নিয়েও আমরা আলোচনা করার চেষ্টা করব। আমরা প্রথমেই যাচ্ছি আমার বাম দিকে লোকমান হোসাইনের কাছে। লোকমান, আপনি তো বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বেশ কয়েক বছর যাবৎ এখানে পড়াশোনা করছেন, শেষ দিকে আপনার পড়াশোনা। তো একটু কি আমাদেরকে বলবেন কি কারণে মূলত আন্দোলন, এর পেছনের কথাটি কি? এবং আমরা জানি যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি, যে কারণে আপনারা আন্দোলন করছেন, তিনি কিন্তু দুঃখ প্রকাশ করেছেন। তারপরেও কেন আন্দোলন, যদি আমাদেরকে একটু বলেন। জি, ধন্যবাদ আপনাকে। যে উপাচার্য মহোদয়, আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে নির্যাতনকারী এবং স্বাধীনতা বিরোধী হিসাবে জানে। কিভাবে স্বাধীনতা বিরোধী কার্যকলাপ করে থাকেন তিনি, আমরা গত 25শে মার্চে মাউন্টেন ডিউ নামে একটি কোম্পানিকে, যে বাঙালি জাতির জন্য 25শে মার্চ হচ্ছে কালো অধ্যায়, সেখানে মাউন্টেন ডিউ নামের বিশ্ববিদ্যালয় প্রশাসন হিন্দি গান বাজিয়ে এখানে বিপণন করার জন্য, ক্যাম্পেইন করার জন্য সুযোগ করে দিয়েছে, যেখানে শিক্ষার্থীদেরকে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করতে অনুমতি গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি দেয়নি। বিভিন্নভাবে হয়রানি করে থাকে শিক্ষার্থীদেরকে। মানে এখানে মুক্ত চর্চা এবং মুক্তিযুদ্ধের যে চর্চা সেটা করতে দেওয়া হয় না। এই কারণে স্বাধীনতা বিরোধী ভিসি হিসেবে শিক্ষার্থীরা জানে। এবং যে নির্যাতনকারী উপাচার্য হিসেবে উনি পরিচিত, সেটাকে আমি বলবো তিনি নানাভাবে শিক্ষার্থীদের নির্যাতন করে থাকেন, জরিমানা করে থাকেন। আমি একটু উদাহরণ দিচ্ছি। কিছুদিন আগে মার্কেটিং বিভাগের একটি ছেলে অসুস্থ থাকার জন্য পরীক্ষা দিতে পারেনি, কিন্তু উপাচার্য সেটাকে কনসিডার না করে, বিবেচনা না করে 4-5 মাস পরে পরীক্ষা নিয়েছে, কিন্তু সেই জায়গায় জরিমানা করেছে 7,60,000 টাকা, যেটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। এবং আজকে আমরা দেখতে পেরেছি যে আন্দোলনরত শিক্ষার্থী একজন অসুস্থ হয়ে গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কতটা অমানবিক যে সেই জায়গায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অ্যাম্বুলেন্স সার্ভিস চাওয়া হয়েছে, সে অ্যাম্বুলেন্স সার্ভিস দেয়নি। গতকালকে একটা শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে, আজকে যে একটা শিক্ষার্থী অসুস্থ হয়ে গেছে, বারবার ওনাদেরকে অনুরোধ করা হয়েছে যে আপনারা সে অ্যাম্বুলেন্সের ব্যবস্থাটা করে দিন, কিন্তু দেয়নি। আমরা এখনো সেই যে শিক্ষার্থী তিনি মেডিকেলে ভর্তি অবস্থায় আছেন। স্যার, আমরা যেটা দেখছিলাম, আপনি এই বিশ্ববিদ্যালয়ের একজন প্রভোস্ট। আমরা যেটা দেখেছি যে আজকে সকাল থেকে ডাইনিংটি বন্ধ রয়েছে। তো ডাইনিং বন্ধ প্রথম দিকে কেন করা হলো না? যদি করাই যেহেতু হলো, কেন প্রথম দিকে করা হলো না, আর এখনই বা কেন করা হলো, আর কি পরিস্থিতি, কোন দিকে যাচ্ছে বিশ্ববিদ্যালয়? বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট হিসেবে আমি প্রথমেই আমার শিক্ষার্থীদেরকে আমার সহমর্মিতা জানাতে চাই। তাদের যেই বিষয়গুলো নিয়ে তার উত্থাপন করেছে, সেই বিষয়গুলো যদিও আমরা দেখেছি যে মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় যে বিষয় শিক্ষার্থীরা কষ্ট পেয়েছে, দুঃখ প্রকাশ করেছে যেন তারা তাদের ক্লাস পরীক্ষা ফিরে যায় এবং স্বাভাবিক একটা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সৃষ্টি হয়। আমার মনে হয় শিক্ষার্থীদের সেই বিষয়টা কনসিডারেশনে নেওয়া দরকার। আর যেহেতু হল ভ্যাকান্ট হয়েছে, স্বাভাবিকভাবেই হল ভ্যাকান্ট হওয়ার হলে বিভিন্ন সার্ভিসগুলো অর্থাৎ কারণ ধারণা করা হয় যে যেহেতু হল ভ্যাকান্ট, তার মানে শিক্ষার্থীরা এখানে থাকছে না। সম্ভবত সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই আজকে ডাইনিং বন্ধ হয়েছে বা সামথিং লাইক দ্যাট। আমি বঙ্গবন্ধু হলের কথা যদি বলি, প্রথম দিন হল ভ্যাকান্ট হওয়ার পরে আমি এসেছিলাম শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য। কারণ হলো গিয়ে হল ভ্যাকান্টের যে নর্মাল যে প্রসিডিউর, সেই প্রসিডিউর আসলে আমরা কখনো ফলো করতে চাইনি। কারণ শিক্ষার্থীরা আমাদের সন্তান, সেই সন্তানদেরকে আমরা জানেন কি প্রসিডিউরে হল ভ্যাকান্ট হয় আসলে। সেক্ষেত্রে পুলিশ বা অন্য কোনো ইস্যু এখানে ইনভলভ হবে, এটা আমরা কখনোই চাই না। সেজন্য আমরা শিক্ষার্থীদের উপরে ছেড়ে দিয়েছি যে আসলে প্রশাসনিক একটা ডিসিশন এসেছে, সেক্ষেত্রে তাদের কী করণীয় থাকতে পারে। যেমন বঙ্গবন্ধু হলের কথা যদি বলি, সেখানে ডাইনিং বন্ধ হয়েছে। এর যেই ডাইনিং যে ভদ্রলোক চালাতেন, সে হলো গিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। সে লিখিত দিয়েছে যে সে আসলে ডাইনিং পরিচালনা করতেই আর চায় না। তো ব্যাপারটা আসলে একটু ক্যাওটিক হয়ে গেছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। স্যার, আপনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের, আমরা জানি যে বিশ্ববিদ্যালয় হওয়ার আগে আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন। আপনি বরিশাল বিএম কলেজের সাবেক অধ্যক্ষ। ওই হিসাবে আপনার কাছ থেকে একটু জানতে চাই, শিক্ষাবিদ হিসাবে দুইজনের কাছ থেকে
শিক্ষার্থী এবং শিক্ষকের কাছ থেকে আমরা যে কথাটি শুনলাম সবকিছু মিলিয়ে এই প্রান্তে এসে আপনার মন্তব্য শুনতে চাই এ বিষয়ে। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেটা বলেছেন সেটা যদি বলতে হয় তাহলে আমি বলবো যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের যে দাবি, এটি এই জনপদের মানুষদের দীর্ঘদিনের একটি দাবি ছিল এবং সেই দাবি পূরণ হয়েছে এই মুক্তিযুদ্ধ বান্ধব সরকারের আমলে। বিশেষ করে আমাকে বলতে হবে যে বর্তমান সরকারের যিনি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া এবং গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা, যিনি এবং যার সহৃদয়তার কারণে আমরা কিন্তু এরকম একটি বিশ্ববিদ্যালয় কিন্তু আমরা পেয়েছি এবং সেই জন্য আমরা খুব খুশি। আমরা তাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকের যে সমস্যাটি হয়েছে এ বিষয়ে আপনার মন্তব্য? যে সমস্যাটি আমরা দেখছি একজন শিক্ষাবিদ হিসেবে আমাদের কাছে এটি খুবই বেদনাদায়ক এবং আমরা আসলে চাই না যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা বিরাজ করুক। বিশেষ করে ছাত্র এবং শিক্ষকদের মধ্যে, ছাত্র এবং উপাচার্যের মধ্যে এই যে একটা দূরত্ব তৈরি হয়েছে, এই যে দুই পক্ষ সৃষ্টি হয়েছে, এর সমাধান অবশ্যই দরকার। সময় পেলে আসবো। আমরা একটু লোকমানের কাছে আরেকবার আসতে চাই। লোকমান, আসলে কি হলে পরে এই সমস্যার সমাধান হবে? স্টুডেন্টদের এত ক্ষোভ কেন? আমি শুরুতে বলেছি যে উনি নানাভাবে নির্যাতন করে আসছে শিক্ষার্থীদেরকে এবং স্বাধীনতা বিরোধী। উনি মুখে বলে যে না আমি স্বাধীনতার পক্ষে, কিন্তু সত্যিকারের অর্থে উনি স্বাধীনতা বিরোধী। কারণ নাইলে বাঙালি জাতির জন্য 25শে মার্চ একটি কালো অধ্যায় এবং বাঙালি জাতির জন্য একটি বেদনা জায়গা ওই দিন, এবং আমরা বিভিন্নভাবে শোক দিবস হিসেবে পালন করি আমরা। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি করে, সেই জন্য আমি বলেছি যে ওনারা এই বিপণন করার ক্যাম্পেইন করার সুযোগ করে দিয়েছে, যেখানে শিক্ষার্থীদেরকে অন্য কোনো সামাজিক এবং এই আন্দোলনের শেষ কোথায়, কবে চালু হবে বরিশাল বিশ্ববিদ্যালয়, আবার স্বাভাবিক কার্যক্রম কবে তোমরা পড়াশোনা করতে পারবে? আমাদের যে দাবিটা সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এর পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং যতদিন না পর্যন্ত উনি পদত্যাগ না করে শিক্ষার্থীরা এই আন্দোলন চালিয়ে যাবে। কারণ হচ্ছে উনি আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, শিক্ষার্থী ওনার মুখ আর দেখতে চায় না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ওকে, ধন্যবাদ স্যার। আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে কথাটি আপনাদেরই শিক্ষার্থী যেভাবে বললেন, এই জায়গাটা থেকে আপনার কাছ থেকে একটু শোনার আছে। সেটি হচ্ছে যে এই আন্দোলনের সমাপ্তিটা কখন হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে কেন আন্দোলনের সমাপ্তির জন্য 5 দিনের মাথায় আলোচনা হচ্ছে না, এর জন্য কারা দায়ী? এবং একটা কথা শোনা যায় যে এই বিশ্ববিদ্যালয়ের কোনো না কোনো মহল, কারো নাম আমি উল্লেখ না করে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এর পেছনে ইন্ধন যোগাচ্ছে। আসলে আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি শিক্ষার্থীরা যেই বক্তব্যে মাননীয় উপাচার্য মহোদয় হার্ট হয়েছেন বলে তারা বলতে চাচ্ছে, আমাদের মাননীয় উপাচার্য মহোদয় 2বার প্রেস রিলিজ দিয়েছে এবং শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেছে যে যদিও যেইভাবে শিক্ষার্থীরা বলছে যে মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা এভাবে বলেছেন, আসলে আমি যদিও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম না, তবে বিভিন্নভাবে বক্তব্য এসেছে যে আসলে এইভাবে বলেননি। ওনার বক্তব্য হলো যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো আসলে আমার সন্তান, তাদেরকে তো আসলে আমি এভাবে বলতে পারি। এখানে মুক্তিযুদ্ধের সব শক্তির লোকজন আছে, এখানে মুক্তির সন্তানরা আছে, নাতিনাতনিরা আছে, তাদেরকে কেন তিনি বলবেন, তার বক্তব্য এটা। এভাবে প্রেস রিলিজও এসেছে এবং তারপরেও শিক্ষার্থীরা একটু দুঃখ পেয়েছে হয়তো বা তার কোনো কাজে। সেই রেসপেক্টেও মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় শিক্ষার্থীদের কাছে বলেছে কোনো কথায় যদি উনি শিক্ষার্থীর হার্ট হয়, যদিও সরাসরিভাবে উনি বলেননি, সেক্ষেত্রে উনি দুঃখিত এবং কেন যেন শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষায় ফিরে যায়। ধন্যবাদ। আসলে রাব্বি, আমরা সময় স্বল্পতার কারণে আর এগুলো যাচ্ছে না। আমাদের আরেকজন সম্মানিত শিক্ষাবিদ ছিলেন, কিন্তু তার কথা আমরা আর আজকে শুনতে পারছি না। আসলে মূল যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে শিক্ষার্থীদের কথা শুনলাম, শিক্ষকের কথা শুনলাম আমরা শিক্ষাবিদের কথা। বরিশাল বিশ্ববিদ্যালয়ে যে সমস্যাটি হয়েছে এই সমস্যার সমাধান হোক, এটি বরিশালবাসী সহ দেশবাসী সহ সকলেই প্রত্যাশা করছে। আমরাও চাই দ্রুত সমস্যার সমাধান হোক, বরিশাল বিশ্ববিদ্যালয় আবার সচল হোক। এই ছিল আজকে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে যে অচল অবস্থা তৈরি হয়েছে তার বিষয়ে যে আলোচনা, তার সর্বশেষ। রাব্বি, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চলমান আন্দোলন ও সমস্যা সমাধানে করণীয় বিষয়ে আলোচনার জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আলোচকদের সঙ্গে নিয়ে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ফিরদাউস সোহাগ। উপজেলা পরিষদ নির্বাচনের 4র্থ ধাপে 106টি উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এর আগে ভোট গ্রহণের সময় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়, এতে আহত হন 10 জন।
এদিকে কুমিল্লার বুড়িচং ও তিতাসে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এরপরেই তিতাস উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। রোববার সকালে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হলেও দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার একটি কেন্দ্রে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 3 পুলিশ সদস্য সহ আহত হন 10 জন। আমার দোকান পঞ্চায়েত রফিক টায়ার অর্ডার দিছে, বাংসি হয়েছে আপনার রকেট মেম্বার জাল ভোট মনে করেন বাক্সের মধ্যে ফালাবার জন্য, তার জন্য মোটরসাইকেল প্রদীপের পোলাপানে বাধা দিছে, যার কারণে হেরা মোটরসাইকেল গেঞ্জি যারা পরনে আছে তাদেরকে মারধর করছে। ভোট শুরুর কিছুক্ষণ পর দুপুরে কুমিল্লার তিতাস উপজেলার একটি কেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরহাদ হোসেন ফকিরকে লাঞ্ছিত করেন এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। এর জের ধরে দুপক্ষের ধস্তাধস্তি হয়। দুপুরের দিকে আরও কয়েকটি কেন্দ্রে বিশৃঙ্খল পরিস্থিতির কারণে তিতাস উপজেলার নির্বাচন স্থগিত করা হয়। এছাড়া বুড়িচং উপজেলায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আরও 4টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এতে আহত হন অন্তত 3 জন, আটক করা হয় 1 জনকে। এদিকে ভোট গ্রহণের সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মঙ্গলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বহিরাগত 2 যুবক অনুপ্রবেশ করায় তাদের সাজা দেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া সোনারগাঁও উপজেলার বেশ কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ করেছেন এক প্রার্থী। ফেনী সদরের 127টি কেন্দ্রের সবগুলোতেই ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ইভিএমে খুব সহজেই ভোট দিতে পেরে খুশি ভোটাররা। এছাড়া নরসিংদী ও পিরোজপুর সহ দেশের বিভিন্ন উপজেলায় 4র্থ ধাপে ভোট গ্রহণ হয়। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বগুড়ায় একটি গোডাউন থেকে প্রায় কোটি টাকার সরকারি ওষুধ জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত এক ওষুধ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পুলিশ জানায় দুপুরে শহরের মফিজ পাগলা মোড় এলাকায় রবিন ট্রেড ইন্টারন্যাশনাল নামে ওষুধের একটি গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে সরকারি হাসপাতালের বরাদ্দকৃত বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়। এ ঘটনায় দোকান মালিক মিজানুর রহমান রবিনকে আটক করা হয়েছে। জব্দ হওয়া ওষুধের বাজার মূল্য প্রায় কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। সরকারি ওষুধ বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়, পল্টনে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে একজনের মৃত্যু, গাছ পড়ে সড়কে যানজট। ঘুমাতে অন্ধকার, চোখ মানে কিচ্ছু দেখা যায় না। 12-14টা সিঁড়ি যাওয়ার কোনো সুযোগই ছিল না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছিল। রাজধানীর বনানীতে আগুনের ঘটনায় গণশুনানিতে বেঁচে ফেরাদের বিভীষিকাময় অভিজ্ঞতার বর্ণনা। জমির মালিকসহ 2 জন 7 দিন করে রিমান্ডে। বহুতল ভবনে কাল থেকে অভিযান। শিল্পে ব্যাংক ঋণের উচ্চ সুদের হারের কড়া সমালোচনা প্রধানমন্ত্রীর। জাতীয় শিল্প মেলার উদ্বোধন করে বললেন, সময় মতো ঋণ পরিশোধ করাও উদ্যোক্তাদের দায়িত্ব। চতুর্থ ধাপের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। তিতাসে নির্বাচন স্থগিত, 106 উপজেলায় চলছে ভোট গণনা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।